স্টুডেন্ট, ওয়েলকাম টু পাঠশালা ইউটিউব চ্যানেল। ডেইলি জিকে সিরিজের 14 নম্বর ক্লাসে সকলকে স্বাগত। এই ক্লাসটি প্রতিদিন দুপুর 12টার সময় প্রোভাইড করা হয়, যেই ক্লাসে বিভিন্ন পরীক্ষার পিওয়াইকিউ সহ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হয়। যদি বিগত ক্লাসগুলি কেউ না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে আরও 2টি ক্লাস করানোর পরিকল্পনা চলছে। তার মধ্যে একটি হলো প্রত্যেক রবিবার দুপুর 3টের সময় টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের একটা করে ক্লাস করা হবে সপ্তাহে একদিন, প্রতি রবিবার। এবং অল্টারনেট দিনে অর্থাৎ একদিন পর একদিন সন্ধ্যে 6টার সময় টপিক ওয়াইজ জিকে ক্লাস করানো হবে এই চ্যানেলে। এই টপিক ওয়াইজ জিকে ক্লাসটি কালকে সন্ধ্যে 6টার সময় প্রথম ক্লাস আনা হবে। এবং এই রবিবার টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে দুপুর 3টের সময় সম্প্রতি ভারতের কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল পরিবর্তন হয়েছে, সেই সম্পর্কিত একটি টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আনা হবে। আমাদের এই চ্যানেলের ক্লাসগুলি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর কথা না বলে শুরু করা যাক আজকের ক্লাসটি। আর হ্যাঁ, আজকের এই ক্লাসটি এসএসসি জিডি স্পেশাল হতে চলেছে। আশা করি ক্লাসটি সকলে ভালো লাগবে। দেখে নাও আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান বি অক্ষয় কুমার দত্ত, অপশান সি প্যারিচাঁদ মিত্র, অপশান ডি ঈশ্বর গুপ্ত। সঠিক উত্তরটি হলো অপশান ডি ঈশ্বর গুপ্ত। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক হলেন ঈশ্বর গুপ্ত। এবার দেখো অ্যাডিশনাল ইনফরমেশনে এই সম্পর্কিত কিছু তথ্য। 1831 সালে সাপ্তাহিক সংবাদপত্র হিসাবে এটি চালু হয় এবং 8 বছর পর 1839 সালে এটি একটি দৈনিক সংবাদপত্রে রূপান্তরিত হয়। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র হিসেবে পরাধীন ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে প্রকাশিত হতে শুরু করে। এবারে অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নাও ভারতের গুরুত্বপূর্ণ সংবাদপত্র এবং পত্রিকা সম্পর্কিত জিকেগুলি। বেঙ্গল গেজেট ভারতের প্রথম সংবাদপত্র, এটি জেমস অগাস্টাস হিকি প্রথম শুরু করেন। সমাচার দর্পণ, যেটি প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা। দিগদর্শন মাসিক পত্রিকা, এটি মাসম্যান শুরু করে। সংবাদ কৌমুদী রাজা রামমোহন রায়। সংবাদ প্রভাকর প্রথম বাংলা দৈনিক পত্রিকা ছিল, এটি শুরু করে কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। হিন্দু প্যাট্রিয়ট হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। সোমপ্রকাশ, দ্বারকানাথ বিদ্যাভূষণ। ইন্ডিয়ান মিরর কেশবচন্দ্র সেন। অমৃতবাজার পত্রিকা শিশু কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ। দ্য বেঙ্গলি সুরেন্দ্রনাথ ব্যানার্জি শুরু করেন। এই সম্পর্কিত আরও কিছু জিকে দেখে নাও। মারাঠা কেশরী পত্রিকা বাল গঙ্গাধর তিলক। সঞ্জীবনী কৃষ্ণকুমার মিত্র। প্রবুদ্ধ ভারত স্বামী বিবেকানন্দ। যুগান্তর বায়েন্দ্র কুমার ঘোষ। আল হিলাল মৌলানা আবুল কালাম আজাদ। ইয়ং ইন্ডিয়া নবজীবন হরিজন মহাত্মা গান্ধী। কমনওয়েলথ নিউ ইন্ডিয়া কে শুরু করেন? অ্যানিবেশন। ইন্ডিপেন্ডেন্ট মতিলাল নেহরু। বন্দে মাতরম পত্রিকা ভিকাজি রুস্তমজি কামা বিদেশে প্রথম শুরু করেছিলেন। এবার আমরা দেখব আজকে 2 নম্বর প্রশ্নটি। মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি লোকসভা, অপশান ডি রাজ্যসভা। সঠিক উত্তরটি হলো অপশান সি লোকসভা। মন্ত্রিসভা লোকসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে। এবার দেখো আজকে 3 নম্বর প্রশ্নটি। কবি জয়দেব কোন ভাষায় গীতগোবিন্দ রচনা করেছিলেন? অপশান এ বাংলা, অপশান বি সংস্কৃত, অপশান সি মৈথিলি, অপশান ডি অপভ্রংশ। সঠিক উত্তরটি হলো অপশান বি সংস্কৃত। কবি জয়দেব সংস্কৃত ভাষায় গীতগোবিন্দ রচনা করেছিলেন। এবারে অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত কিছু জিকে দেখে নাও। গীতগোবিন্দ রচনা করেছিলেন দ্বাদশ শতাব্দীর কবি জয়দেব। গীতগোবিন্দ একটি বিখ্যাত সংস্কৃত কাব্য। এটি কৃষ্ণ এবং বৃন্দাবনের গোপীদের, বিশেষ করে রাধা সম্পর্কের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করে। অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নেব আমরা পুস্তক এবং লেখক সম্বন্ধিত জিকেগুলি। বুদ্ধচরিত সূত্রালঙ্কার কে লিখেছেন? অর্শ ঘোষ। শত সাহসিকা প্রজ্ঞাপারমিতা মাধ্যমিকা সূত্র লিখেছেন নাগার্জুন। মুদ্রাক্ষস দেবী চন্দ্রগুপ্তম বিশাখ দত্ত। কামসূত্র বাদশায়ন লিখেছেন। নাট্যশাস্ত্র ভরতমুনির লেখা। গীতার্জুনিয়াম ভারবির লেখা। বৃহৎ সংহিতা পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির লিখেছেন। মত্তবিলাস প্রহসন মহেন্দ্র বর্মন লিখেছেন। দানসাগর অদ্ভুত সাগর বল্লাল সেনের লেখা। সূর্য সিদ্ধান্ত আর্যভট্ট লিখেছেন। মঙ্গলকাব্য কে লিখেছেন? বিজয়গুপ্ত। আরও কিছু এই সম্পর্কিত জিকে দেখে নাও। রত্নাবলী প্রিয়দর্শিকা নাগানন্দ এই 3টি লিখেছেন হর্ষবর্ধন। অভিজ্ঞান শকুন্তলম মেঘদূত কুমার সম্ভব মালবিকাগ্নিমিত্রম লিখেছেন কালিদাস। মিলিন্দ পঞ্চ লিখেছেন কে? নাগসেন, যেটি একটি বৈধ গ্রন্থ। বৃহৎ সংহিতা লিখেছেন গুণাঢ্য। চরক সংহিতা চরক। সুশ্রুত সংহিতা কে লিখেছেন? সুশ্রুত। অষ্টাধ্যায়ী লিখেছে পাণিনি।
গীতগোবিন্দ জয়দেবের লেখা। কাদম্বরী বাণভট্ট। মিতক্ষরা কে লিখেছেন? বিজ্ঞানেশ্বর। রামচরিত কে লিখেছেন? খন্দকার নন্দী। আর রামচরিত মানস লিখেছেন তুলসী দাস। তাহলে আমরা বিভিন্ন লেখক এবং লেখিকা সম্পর্কিত জিকেগুলি দেখলাম। আমরা প্রত্যেকটা প্রশ্ন এত বিস্তারিতভাবে আলোচনা করার একটাই কারণ, যাতে একটাই ক্লাসের মধ্যে তোমাদের সব সব জিকেগুলি কভার হয়ে যায়। এবার দেখো আজকে 4 নম্বর প্রশ্নটি। অনার্দ্র সিএও অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড দ্বারা শুষ্ক করা যায় কাকে? অপশান এ H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাসকে। অপশান বি NH3 অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসকে। অপশান সি CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে। অপশান ডি HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। সঠিক উত্তরটি হলো অপশান বি NH3 অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসকে। অনার্দ্র ক্যালসিয়াম অক্সাইড দ্বারা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা যায়। এবার অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত কিছু জিকে দেখে নাও। ক্যালসিয়াম অক্সাইড অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে ব্যবহৃত হয় যখন চুনাপাথরকে, অর্থাৎ চুনাপাথর সংকেত কি? CaCO3, ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, যখন চুনাপাথরকে গরম করা হয় তখন এটি ক্যালসিয়াম অক্সাইড প্রদান করে। আচ্ছা, CaCO3 একে যদি গরম করি আমরা কি পাচ্ছি এখান থেকে? CaO অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড আর সাথে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। এটিকে কুইকলাইম নামেও পরিচিত। এটি সিমেন্ট, কাগজ, কস্টিক সোডা ইত্যাদি উৎপাদনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এবার দেখো আজকের 5 নম্বর প্রশ্নটি। অম্লরাজ হলো একটি মিশ্রণ যাতে আছে কি? অর্থাৎ অম্লরাজ একটি মিশ্রণ, এর মধ্যে কি আছে? অপশান এ 1 ভাগ HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড ও 3 ভাগ HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। বি 3 ভাগ নাইট্রিক অ্যাসিড ও 1 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড। সি 1 ভাগ H2SO অর্থাৎ সালফিউরিক অ্যাসিড ও 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড। ডি 3 ভাগ সালফিউরিক অ্যাসিড ও 1 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড। সঠিক উত্তরটি হলো অপশান এ 1 ভাগ নাইট্রিক অ্যাসিড ও 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড। অম্লরাজ মিশ্রণে রয়েছে 1 ভাগ নাইট্রিক অ্যাসিড ও 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার দেখো আজকের জিকে ক্লাসের 6 নম্বর প্রশ্নটি। ওস্তাদ আমজাদ আলী খাঁ কিসের জন্য বিখ্যাত? অপশান এ সন্তুর, অপশান বি সরোদ, অপশান সি বেহালা, অপশান ডি তবলা। সঠিক উত্তরটি হলো অপশান বি সরোদ। ওস্তাদ আমজাদ আলী খাঁ সরোদ বাদ্যযন্ত্রটি বাজাতেন। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নেব আমরা বিভিন্ন বাদ্য ও বাদক সম্পর্কিত জিকেগুলি। সানাই কে বাজাতেন? ওস্তাদ বিসমিল্লাহ খান, কৃষ্ণরাম চৌধুরী, আলিয়া আহমেদ হোসেন। তবলা কে বাজাতেন? আলরাখা খান, জাকির হোসেন, কিষান মহারাজ। সেতারের সাথে যুক্ত আমির খসরু, রবিশঙ্কর, বিলায়েত খান। সন্তুরের সাথে যুক্ত পণ্ডিত শিবকুমার শর্মা, তরুণ ভট্টাচার্য। সন্তুরে 100টি তার থাকে। সরোদের সাথে যুক্ত আলী আকবর খান, আমজাদ আলী খান আর বাহাদুর খান। বাঁশির সাথে যুক্ত পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরসিয়া, টি.আর. মহালিঙ্গম। এবার দেখে নাও আজকে 7 নম্বর প্রশ্নটি। পেন হোল্ড গ্রিপ কথাটি কোন খেলার সাথে যুক্ত? অপশান এ টেনিস, অপশান বি টেবিল টেনিস, অপশান সি রোয়িং, অপশান ডি হকি। সঠিক উত্তরটি হলো অপশান বি টেবিল টেনিস। পেন হোল্ড গ্রিপ কথাটি টেবিল টেনিসের সাথে যুক্ত। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নেব আমরা খেলার সাথে যুক্ত বিভিন্ন শব্দগুলি, যেগুলি বিগত বছরে পরীক্ষায় এসে সেইগুলি নিয়ে এখানে আমরা পড়ব। ফুটবলের সাথে যুক্ত ব্যানানা কিক, বাইসাইকেল কিক, সেন্টার, কর্নার কিক, ফাউল, ফ্রি কিক, অফসাইড, পেনাল্টি, রেফারি, ভলি, এগুলি ফুটবলের সাথে যুক্ত। এবার ক্রিকেটের সাথে যুক্ত কয়েকটি শব্দ দেখে নাও। ডাক, গুগলি, ফলোয়ান, হকাই, মেডেন ওভার, গালি এবং নেলসন। হকির সাথে যুক্ত বুলি, রোলিন। দাবার সাথে যুক্ত কয়েকটি শব্দ দেখে নাও। চেক আর গ্যাম্বিট। গল্ফের সাথে যুক্ত টি, টেম্পো, পিভট। সাঁতারের সাথে যুক্ত বাটারফ্লাই এবং স্প্রিং। শুটিংয়ের সাথে যুক্ত কয়েকটি শব্দ বুলসাই। পোলোর সাথে যুক্ত বাঙ্কার এবং হ্যান্ডিক্যাপ। ভলিবলের সাথে যুক্ত ডাবলিং, স্ন্যাশ। বক্সিংয়ের সাথে যুক্ত হুক এবং নকআউট শব্দটি বক্সিংয়ের সাথে যুক্ত। এবার দেখো আজকে 8 নম্বর প্রশ্নটি। পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়েছিল? অপশান এ 15ই আগস্ট 1947 সালে, অপশান বি 5ই আগস্ট 1930 সালে, অপশান সি 26শে জানুয়ারি 1950 সালে, অপশান ডি 26শে জানুয়ারি 1930 সালে। সঠিক উত্তরটি হলো অপশান ডি 26শে জানুয়ারি 1930 সালে প্রথম পূর্ণ স্বরাজ দিবসটি পালিত হয়েছিল। এবার দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস 19শে ডিসেম্বর 1929 সালে ঐতিহাসিক পূর্ণ স্বরাজ প্রস্তাবটিকে তার লাহোর অধিবেশনে পাশ করেন। জওয়াহরলাল নেহরু 1929 সালের ডিসেম্বরে লাহোর শহরে বার্ষিক অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 1930 সালে 26শে জানুয়ারি একটি প্রকাশ্য ঘোষণা হয় যে এই দিনটিতে কংগ্রেস পার্টি ভারতীয় স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করার আহ্বান জানায়। এবার দেখো আজকের জিকে সিরিজের 9 নম্বর প্রশ্নটি। অধীনতামূলক মিত্রতা নীতি
ব্যবস্থা কে প্রবর্তন করেন, অর্থাৎ অধীনতামূলক মিত্রতা ব্যবস্থাটি কে প্রবর্তন করেন? অপশান এ লর্ড ডালহৌসি, অপশান বি লর্ড কার্জন, অপশান সি লর্ড হেস্টিংস, অপশান ডি লর্ড ওয়েলেসলি। সঠিক উত্তরটি হলো অপশান ডি লর্ড ওয়েলেসলি। এবার অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। অধীনতামূলক মিত্রতা নীতি ছিল 1798 সালে লর্ড ওয়েলেসলি কর্তৃক প্রণীত একটি অহস্তক্ষেপ নীতি। অধীনতামূলক মিত্রতা নীতির শর্তগুলি কী ছিল দেখে নিই। ভারতীয় রাজ্যগুলো তাদের সশস্ত্র বাহিনী ভেঙে দেবে এবং তাদের ভূখণ্ডে ব্রিটিশ বাহিনীকে গ্রহণ করাবে। বিনিময়ে ব্রিটিশরা ভারতীয় রাষ্ট্রকে যে কোনো বিদেশি আক্রমণ বা অভ্যন্তরীণ বিদ্রোহের বিরুদ্ধে রক্ষা করবে। এবার দেখো আজকে 10 নম্বর প্রশ্ন। দার্শনিকের উল কাকে বলে? অপশান এ জিঙ্ক ব্রোমাইড, অপশান বি জিঙ্ক অক্সাইড, অপশান সি জিঙ্ক ক্লোরাইড, অপশান ডি জিঙ্ক নাইট্রেট। সঠিক উত্তরটি হলো অপশান বি জিঙ্ক অক্সাইড। দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে। এবার অ্যাবাউট অফ দ্য টপিক আমরা দেখব পদার্থের রাসায়নিক নাম, বিভিন্ন পদার্থের রাসায়নিক নাম ও সংকেত সম্পর্কিত জিকেগুলি। কোস্টিক সোডা, যার সাধারণ নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, সংকেত NaOH। বেকিং পাউডার বা খাবার সোডা, যার সাধারণ নাম সোডিয়াম বাইকার্বনেট ও পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেটের মিশ্রণ, সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি? NaHCO3। গ্লোবাল সল্ট, যার সাধারণ নাম সোডিয়াম সালফেট, সংকেত Na2SO4 10H2 অর্থাৎ 10 অণু জল। টেবিল সল্ট বা খাদ্য লবণ বা রক সল্ট, সোডিয়াম ক্লোরাইড, সংকেত NaCl। স্যাল সোডা বা কাপড় কাচের সোডা বা ওয়াশিং সোডা, ঠিক আছে, যার সাধারণ নাম সোডিয়াম কার্বনেট, সংকেত Na2CO3 এবং 10 অণু জল। কোস্টিক পটাশ, পটাশিয়াম হাইড্রোক্সাইড, KOH হলো এর সংকেত। সোডা বা নাইটার, পটাশিয়াম নাইট্রেট, KNO3 হলো পটাশিয়াম নাইট্রেটের সংকেত। কুইকলাইম বা পোড়াচুন, ক্যালসিয়াম অক্সাইড, CaO। কলিচুন বা মিল্ক অফ লাইম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2। ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, সংকেত কি? CaOCl2। এপসম সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট, সংকেত হলো MgSO4, তার সাথে 7 অণু জল। এবার আরও কিছু জিকে দেখে নাও এই সম্পর্কিত। তুতে বা ব্লু ভিক্ট্রল, কপার সালফেট, CuSO4 5H2O। দার্শনিকের উল, যেটা আমাদের আজকে প্রশ্ন, জিঙ্ক অক্সাইড, ZnO। গ্রিন ভিক্ট্রিয়ল, যাকে বলে ফেরাস সালফেট, FeSO4 7H2O। জিপসাম, ক্যালসিয়াম সালফেট, CaSO4 2H2O। হোয়াইট ভিক্ট্রিয়ল, জিঙ্ক সালফেট, ZnSO4 সাথে 7 অণু জল। হাইপো কাকে বলে? সোডিয়াম থায়োসালফেটকে, সংকেত কি? Na2S2O3 আর 5 অণু জল। বোরাক্স, সোডিয়াম বোরেট, Na2B4O7 সাথে 10 অণু জল। গ্যামাক্সিন, বেনজিন হেক্সাক্লোরাইড, সংকেত কি? C6H6Cl6। ফিনাইল বা কার্বলিক অ্যাসিড, যাকে বলে হাইড্রোক্সি বেনজিন, C6H5OH। এবার দেখো ওলিয়াম বা ধূমপান সালফিক অ্যাসিড, যার সংকেত কি? H2S2O7। এবার দেখে নাও আজকের 11 নম্বর প্রশ্নটি। আজকে 11 নম্বর প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? অপশান এ 73তম, অপশান বি 42তম, অপশান সি 44তম, অপশান ডি হলো 61তম। সঠিক উত্তরটি হলো অপশান ডি 61তম। 61তম সংবিধান সংশোধনের দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। এবার দেখো 61তম সংবিধান সংশোধনী আইন, যেটি 1989 সালে, ঠিক আছে, এই আইনটি সংশোধন করা হয়েছিল। এতে 21 বছর থেকে কমিয়ে কত বছর করা হয়েছে? 18 বছর করা হয়েছে। ধারা 324 থেকে 329 আমাদের দেশে নির্বাচন ব্যবস্থার বিধান দেয়। এবার দেখো আজকের 12 নম্বর প্রশ্নটি। ক্যাডমিয়াম দূষণের ফলে কী রোগ হয়? অপশান এ মিনামাটা, অপশান বি ইটাই, অপশান সি ডিসলেপিয়া, অপশান ডি ব্ল্যাকফুট। ঠিক আছে, সঠিক উত্তরটি হলো অপশান বি ইটাই। ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই রোগটি হয়ে থাকে। অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। ইটাই প্রথম জাপানের টয়োমা শহরে ক্যাডমিয়াম বিষক্রিয়া হিসাবে রিপোর্ট করা হয়। ক্যাডমিয়াম হলো একটি ভারী ধাতু যা শিল্পের বজ্রের মাধ্যমে পরিবেশে প্রবেশ করে, তারপর মাছের মাধ্যমে বা জল হিসাবে মানবদেহে প্রবেশ করে। ইটাইকে আউচ রোগও বলা হয়ে থাকে। 1965 সালে পারদ দূষণের জন্য মিনামাটা রোগটি হয়েছিল। ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই রোগটি হয়ে থাকে। আর আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়? ব্ল্যাকফুট ডিজিজ রোগটি হয়ে থাকে। এবার দেখো আজকের জিকে সিরিজের 13 নম্বর প্রশ্নটি। ওপেকের সদর দপ্তর কোথায়? অপশান এ ভিয়েনা, অপশান বি রিয়াদ, অপশান সি কুয়েত, অপশান ডি আবুধাবি। সঠিক উত্তরটি হলো অপশান এ ভিয়েনা। ওপেকের সদর দপ্তরটি রয়েছে ভিয়েনাতে। এবার অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্থাৎ ওপেক হলো একটি দেশের গোষ্ঠী যারা তেল রপ্তানি করে। ওপেকের মোট সদস্য দেশ কটি রয়েছে? 12টি। বাগদাদের 14 সেপ্টেম্বর 1960 সালে এই ওপেক গঠিত হয়েছিল।
এটি সদস্যদের পেট্রোলিয়াম নীতিগুলি সমন্বয় করতে এবং সদস্য রাষ্ট্রগুলিকে প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহায়তা প্রদান করার জন্য গঠিত হয়েছিল। এবারে এই সম্পর্কিত আরও কিছু তথ্য দেখে নাও। এটি ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা নামের প্রথম 5 সদস্য দেশ দ্বারা গঠিত হয়েছিল। এর সদর দপ্তর 1965 সাল থেকে অস্ট্রিয়ার ভিয়েনাতে রয়েছে। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলি। প্রথম দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যাকে আমরা হু বলি। এটি 1948 সালে জেনেভাতে প্রতিষ্ঠিত হয়েছিল। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন অর্থাৎ উইপো 1974 সালে জেনেভাতে গঠিত হয়েছিল। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ ডব্লিউটিও 1995 সালে জেনেভাতে গঠিত হয়েছিল। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ আইএলও 1919 সালে জেনেভাতে গঠিত হয়েছিল। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ আইবিআরডি বা বিশ্ব ব্যাংক 1944 সালে ওয়াশিংটনে গঠিত হয়েছিল। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আইএমএফ 1945 সালে ওয়াশিংটনে প্রতিষ্ঠিত হয়েছিল। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অর্থাৎ ফাও 1945 সালে রোমে প্রতিষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন অর্থাৎ আইএমও 1948 সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয়েছিল। ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অর্থাৎ ইউনেস্কো 1946 সালে প্যারিসে প্রতিষ্ঠিত হয়েছিল। ইউএন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড অর্থাৎ 1946 সালে নিউ ইয়র্কে গঠিত হয়েছিল। ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ ইউএনডিপি, যেটি নিউ ইয়র্কে 1965 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে আমরা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলি দেখে নিলাম। যদি আমাদের এই ক্লাসটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো আজকের 14 নম্বর প্রশ্নটি, ভারতীয় সংবিধানে কয়টি পদ্ধতিতে সংশোধন করা হয়? অপশান এ 3, অপশান বি 1, অপশান সি 3-এর অধিক, অপশান ডি 2। সঠিক উত্তরটি হলো অপশান এ 3। ভারতীয় সংবিধান 3টি পদ্ধতিতে সংশোধন করা হয়। আর এটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটি রাশিয়া থেকে নেওয়া হয়েছে। এবার দেখো এই সম্পর্কিত কিছু তথ্য। 3টি উপায়ে সংবিধান সংশোধন করা যেতে পারে। সেই 3টি উপায় কী কী আমরা দেখে নিই। সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সংশোধন, দ্বিতীয়ত সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা সংশোধন, তৃতীয়ত কি সংসদের একটি বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা সংশোধন এবং অন্তত অর্ধেক রাজ্য বিধানসভার অনুমোদন। অর্থাৎ এই 3টে পদ্ধতিতেই ভারতের সংবিধান সংশোধন করা যেতে পারে। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নেব ভারতের সংবিধান সম্পর্কিত কিছু তথ্য। ভারতীয় সংবিধানের 368 নম্বর ধারায় ভারতীয় সংবিধানের 2 ধরনের সংশোধনীর সংজ্ঞা দেওয়া হয়েছে। ধারা 368 ভারতীয় সংবিধানের 20 নম্বর অংশে অধীনে সংজ্ঞায়িত করা হয়েছে। 1951 সালের সংবিধানের প্রথম সংশোধনীটি ছিল মৌলিক অধিকারের প্রয়োগ। মৌলিক অধিকারের প্রয়োগ সীমিত করে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি যে কোনো সামাজিক ও অর্থনৈতিক পিছিয়ে পড়া শ্রেণী বা বিভাগগুলি অগ্রগতির জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য রাষ্ট্রকে ক্ষমতা দেওয়া। এবার দেখো আজকে জিকে ক্লাসের শেষ প্রশ্নটি, কে ভারতরত্ন এবং নিশান-ই পাকিস্তান উভয় পুরস্কার পেয়েছেন? অপশান এ লাল বাহাদুর শাস্ত্রী, অপশান বি মোরারজি দেশাই, অপশান সি মৌলানা আবুল কালাম আজাদ, অপশান ডি ইন্দিরা গান্ধী। সঠিক উত্তরটি হলো অপশান বি মোরারজি দেশাই। মোরারজি দেশাই ভারতরত্ন এবং নিশান-ই পাকিস্তান উভয় পুরস্কারটি পেয়েছেন। মোরারজি দেশাই একমাত্র ভারতীয় যিনি ভারত ও পাকিস্তান উভয়ের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন 1991 সালে এবং নিশান-ই পাকিস্তান 1990 সালে পেয়েছেন। তিনি ভারতের 4র্থ প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ছিলেন ভারতের 2য় উপপ্রধানমন্ত্রী এবং এই মোরারজি দেশাই ছিলেন প্রথম অকংগ্রেসি ভারতীয় প্রধানমন্ত্রী। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে জিকে ক্লাসটি। যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর সকলকে ধন্যবাদ ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।